সকাল থেকেই তৃণমূলের অ্যাকাউন্টের তথ্য তল্লাশি শুরু ইডির। তৃণমূলের বিপুল তহবিলের রহস্য ডিকোড করতে পারবে ইডি। নজরে অভিষেকের ঘনিষ্ঠ বিমান সংস্থার মালিক। অ্যাকাউন্ট সূত্রে রাজ্যে বড় মাথার খোঁজ পেতে চাইছে ইডি। সকাল থেকেই তৃণমূলের অ্যাকাউন্টের তথ্য তল্লাশি শুরু ইডি। তৃণমূলের বিপুল তহবিলের রহস্য ডিকোড করতে পারবে কি ইডি? অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বিমান সংস্থার মালিক, তিনি নজরে। অ্যাকাউন্ট সূত্রে রাজ্যের বড় মাথার খোঁজ পেতে চাইছে ইডি। তৃণমূলের অ্যাকাউন্টের তথ্য তল্লাশি ইতিমধ্যেই শুরু করা হয়েছে ইডির তরফ থেকে। এই তল্লাশি ডিকোড কি করতে পারবে তৃণমূল কংগ্রেসের এই বিপুল সম্পত্তি? নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বিমান সংস্থার মালিক। অ্যাকাউন্ট সূত্রে রাজ্যে বড় মাথার খোঁজ পেতে চাইছেন ইডির আধিকারিকরা। তৃণমূলের অ্যাকাউন্টের তথ্য তল্লাশি শুরু ইডির। বিপুল তহবিল তৃণমূলের, আর তার রহস্য কি ডিকোড করতে পারবে ইডি? চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে। চলে যাব সত্যজিতের কাছে। সত্যজিৎ, হঠাৎ করে ইডির এই তৎপরতা, কি কারণ? তারপরে একটা বিষয় ফলো করবে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এখন যখন তল্লাশি অভিযানে শহর কলকাতায় বেরোচ্ছে বা বিভিন্ন জেলায় যাচ্ছে, খুব একটা মানুষ বিস্মিত হচ্ছে না, কারণ তবে সবাই জেনে গেছে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবার ধীরে ধীরে সমস্ত যে ফাইলে থাকা পেন্ডিং থাকা দুর্নীতির তদন্তগুলো তারা ওপেন করবে এবং সেই পদ্ধতি শুরু হয়েছে। কিন্তু আজকের যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের 5 থেকে 6টি জায়গায় যে তারা তল্লাশি অভিযান চালাচ্ছে, সেটা একটু অন্যরকম বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এবং এক্ষেত্রে কেন অন্যরকম, তার বিষয় হলো একটা সদ্য প্রাক্তন রাজনৈতিক দল, এ রাজ্যের শাসক দল ছিল 2 মাস 3 মাস আগেও, মাত্র 2.5 মাস আগেই ছিল তাদের অ্যাকাউন্ট। এবং সেই অ্যাকাউন্টটা আমরা 2011 সাল থেকে ধরে নিচ্ছি, সেই সময় তারা ক্ষমতায় এসেছিলেন এবং সেখান থেকে 26 সালের একটা পর্যায় পর্যন্ত, এটা বড় সময়। এবং এই বড় সময়ের মধ্যে এই যে বিপুল অঙ্ক, 3টে অ্যাকাউন্ট, এবং সেই যে 3টে অ্যাকাউন্টে যে জমা তহবিল, যেটা আপাতত হবে যে সূত্র মারফত জানতে পারছি আমরা, নট লেস দেন 440 কোটি টাকা। এবং এই 440 কোটি টাকা তো একদিনে আসেনি, বিভিন্নভাবে এসছে এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ডিপোজিট হয়েছে। এবং তুমি দেখবে যে সকাল থেকে যে তল্লাশি অভিযানটা চলছে, তার জায়গাগুলো কোথায়? সে জায়গাগুলো তুমি দেখবে শহর কলকাতার একাধিক অংশ, একদম শহর কলকাতার বুকে হচ্ছে, যেমন চাঁদনি চক। এবং চাঁদনি চকে তুমি দেখবে যে সেন্ট মিলটেক মেটালস অ্যান্ড অরেস প্রাইভেট লিমিটেড সংস্থা, একই সঙ্গে কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। তুমি এর নেচার যদি দেখো, দেখবে এই সংস্থাটি বিভিন্ন ধরনের হেলিকপ্টার বা জেট বা বিভিন্ন হেলিকপ্টার বা বিভিন্ন ধরনের যে চার্টার্ড ফ্লাইট তারা ভাড়া দিয়ে থাকেন। এবং যে এডি সূত্র আমরা যে তথ্য জানতে পারছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাঁদনি চকের এই অফিস থেকেই তিনি নিয়মিত যে বিদেশ যেতেন, সেখানকার যে চার্টার্ড ফ্লাইট তিনি এখান থেকেই ভাড়া নিতেন। এবং এই সংস্থার তল্লাশি অভিযান চলছে, এই সংস্থার ডিরেক্টরের বাড়িতেও তল্লাশি অভিযান চলছে। তাহলে তার পাশাপাশি তুমি দেখবে যে নিউ টাউন রাজারহাটে তল্লাশি অভিযান চলছে এবং বিভিন্ন আরও অনেকগুলো সংস্থা তল্লাশি চলছে। তাহলে যে বিষয়টা সামনে চলে আসছে, যে তল্লাশি চালানো যেটা হচ্ছে, তার সঙ্গে এই অ্যাকাউন্টের যোগসূত্রতা কী, এটা মূল ব্যাপারটা দেখার আগে তোমাকে বুঝতে হবে যে 2011 সালে এই তৃণমূলের অ্যাকাউন্টের অবয়বটা কী ছিল, ভলিউম কী ছিল, এবং 26 সালে কি হয়েছে। প্রথম বিষয়, অর্থাৎ যে বিপুল পরিমাণ অর্থ, সেটা কোথা থেকে এসছে, ডিপোজিটার কারা ছিলেন, তাদের কি আইটি ফাইল আছে, থাকলে সেগুলো কীভাবে জাস্টিফাই হবে, এবার সেই ছবিটা উঠে আসবে। এবং তার পাশাপাশি তুমি দেখবে যেটা বোঝার চেষ্টা করা হচ্ছে যে তৃণমূলের তরফে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যারা লিডার্স আছেন, তারা প্রায় বিদেশে যেতেন। এই বিদেশে যেতেন, এখানে একটা ছোট্ট টুইস্ট আছে, গল্প আছে। সেটা হলো এই ধরনের অ্যাভিয়েশন সংস্থা যারা বিমান ভাড়া দেয়, এই সমস্ত সংস্থার মাধ্যমে যেতেন। তাহলে দেখতে হবে যে এই বিমান সংস্থার সঙ্গে তাদের চুক্তিটা ঠিক কী ছিল, এই ব্যাপারটা আমি একটু পরে আসছি। তার আগে দেখতে হবে যে ট্রাভেল এজেন্সি, কারণ আমরা জানি যে ইউরোপ ট্রিপে গেছিলেন। ইউরোপ ট্রিপে আমরা দেখেছি যে দলের শীর্ষ নেত্রী তিনি সকালে মর্নিং ওয়াক করেছেন, তার সঙ্গে তাদের পাইক বরকন্দার যারা ছিল এবং
কলকাতা পুলিশের একজন প্রাক্তন কমিশনার ছিলেন। ফলে এই যে ট্রাভেল কোম্পানিগুলো থেকে প্রায় টিকিট বুক করা হতো, লজিস্টিক সাপোর্ট না হতো বিদেশে যাওয়ার জন্য, হয়তো এটা যেটা আপাতভাবে উঠে আসছে যে যদি 100 জনের জন্য করা হয় তাহলে হয়তো 10 জন গেছেন বা 15 জন গেছেন, বাকি যে 85 জন বা 90 জন সেই টাকাটা কি ঘুরপথে আবার এই তৃণমূলের অ্যাকাউন্টে ফিরে এসছে? তাহলে এজেন্সির সঙ্গে কি চুক্তি ছিল, মানি অর্থাৎ অর্থ হেরাফেরি হয়েছে কিনা, মানি লন্ডারিং হয়েছিল কিনা, এই বিষয়গুলোকে দেখার চেষ্টা করা হচ্ছে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় যেটা অর্থাৎ অ্যাকাউন্টগুলোর কি দেখা হবে, এই যে 440 কোটি যে তহবিল আছে এর কি দেখা হতে পারে, কারণ এটা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের 3 নম্বর ধারা অনুসারে আজকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই তদন্তটা চালাচ্ছে। প্রথম বিষয় যেটা দেখা হবে যে অ্যাকাউন্টে অর্থাৎ তৃণমূলের অ্যাকাউন্টে যেটা ক্রেডিট হয়েছিল তার লেজার অর্থাৎ ক্যাশ লেজার দেখাবে। ক্যাশ লেজারটা কি, অর্থাৎ তৃণমূল পার্টি সেই পার্টিতে ধরে নাও যে আজকে সকালে কোনো 2 ব্যক্তি তারা 40 হাজার টাকা জমা দিল, তাহলে সেটা ক্যাশ লেজার হবে, তার ভাউচার হবে এবং সেটা ব্যাংকে জমা পড়বে। তাহলে তোমার হাতে কী আসছে দেবরতী, তোমার হাতে ক্যাশ লেজার আসছে, তোমার হাতে ভাউচার আসছে এবং ব্যাংক ডকুমেন্টেশন আসছে। 3টেকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কর্তারা দেখতে চাইছেন যে এই 3টে একই সুতোয় গাঁথা যায় কি না। দ্বিতীয়ত, কোনো ব্যক্তি দেখা গেল 10 লক্ষ টাকা তৃণমূলের অ্যাকাউন্টে বাড়লো, দিতেই পারেন, যদি তারা দিতে চান নিশ্চয়ই দিতে পারেন, কিন্তু দেখতে হবে সেই টাকাটা তৃণমূলের অ্যাকাউন্টে যাওয়ার পর সেটা পার্টির লেজারে এসছে কি না। পার্টির লেজার আসতেই হবে এবং ডকুমেন্টেশন থাকতে হবে, যদি না থাকে সেক্ষেত্রে এখানে একটা কোশ্চেন মার্ক তৈরি হচ্ছে। তৃতীয় বিষয় যেটা আসছে, যেটা ইডি সূত্রে আমরা জানতে পারছি যে এই সমস্ত বিষয়গুলো তৃণমূল কংগ্রেস তাদের অডিট রিপোর্টে সোর্সকে ডিক্লেয়ার করেছে কিনা। যদি সোর্সকে ডিক্লেয়ার না করে তাহলে বুঝতে হবে যে এই জলে কিছু এই দুধে কিছু জল মেশানো আছে, এটা বুঝে নিতে হবে। এবার তোমাকে অ্যাভিয়েশন কোম্পানির সম্পর্কে বলা প্রয়োজন। অ্যাভিয়েশন কোম্পানি যেখানে অর্থাৎ কেয়ার ওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এই নামের একটি সংস্থা, যেখানে এই মুহূর্তে ইডি কর্তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন, সেই সংস্থার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে প্রায় তিনি বিমান ভাড়া দিয়ে বিদেশে না জানি ঘুরতে যেতেন, ঠিক আছে। এবার দেখতে হবে যে এই সংস্থাটিতে কীভাবে ডিলটা হতো, কারণ ধরো যে ব্যক্তি তিনি এই সংস্থা থেকে বিমান ভাড়া নিচ্ছেন তাকে একটা রিকুইজিশন দিতে হবে যে আমি অমুক দিন ওই জায়গায় এই বিমান ভাড়া দেবো, কী ভাড়া আছে আপনারা জানিয়ে দিন, ফলে সে জানাবে। এবং এই যে রিকুইজিশন এবং ওই সংস্থার যে ডকুমেন্টেশনের সঙ্গে এটা সিনক্রোনাইজ হচ্ছে কি না, যদি দেখা যায় যে সংস্থাকে কোনো রকম এই রিকুইজিশন ছাড়াই বছরে 40 কোটি 50 কোটি 100 কোটি 200 কোটি টাকার বরাদ দেওয়া হয়েছে, তাহলে একটা কোশ্চেন মার্ক ইডির কাছে। প্রথমত, যখন ইডি কর্তারা অনেক তথ্য তালাশ করার পরেই এই অভিযানটা চালাচ্ছে আজকে, এবং তারপর দেখতে হবে যে ওই সংস্থা এই যে 100 কোটি টাকা পেল তার অ্যাভিয়েশন ভাড়া বাবদ বা প্লেনের ভাড়া বাবদ, এবার সে টাকাটা কী করলো, কোথায় ইনভেস্ট করলো। যদি দেখা যায় যে টাকাটা আবারও কিছু অভিষেক ঘনিষ্ঠ বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে, তাহলে বুঝতে হবে টাকাটায় মানি লন্ডারিং হয়েছে, অর্থাৎ হেরাফেরি হয়েছে। এছাড়াও ইডি কর্তারা কি দেখতে চাইছেন, তারা দেখতে চাইছেন যে এই যে টাকাগুলো ডিপোজিট হয়েছে তার মধ্যে শেল কোম্পানিজ কিছু আছে কি না। শেল কোম্পানিজ থাকার অর্থ হলো যদি পার্টির থেকে এরকম হুঁশিয়ারি প্রায় যেত বলে সিবিআইয়ের সন্দেহ রয়েছে, অন্য একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ফলে এই ক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে কোনো একজন ব্যবসায়ীকে বলা হলো যে আপনি ওই টাকা ওইভাবে দিন, ফলে তিনি তো সরাসরি অ্যাকাউন্ট থেকে দেবেন না, তিনি কোনো একটা শেল কোম্পানি অর্থাৎ যেগুলোর কাগজে কলমে বস্তু থাকলেও যেটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, এই কোম্পানির থেকে তিনি অর্থ পাঠিয়ে দিলেন তৃণমূল অ্যাকাউন্টে। ফলে ইডি কর্তা এরা করবেন ওই অ্যাকাউন্টের সোর্স ধরে ওই শেল কোম্পানিগুলোকে প্রথমে তারা ডিটেক্ট করবেন, তারপর সেই শেল কোম্পানিজের থেকে সোর্স বার করার চেষ্টা করবেন যে কোন কোন ব্যবসায়ীর সঙ্গে বা কোন কোন ব্যক্তির সঙ্গে এটার ইনভলভমেন্ট আছে। এভাবে ইডি কর্তারা এই তদন্তের নেমেছেন এবং মনে করা হচ্ছে যে আজকের এই যে একটা যে তল্লাশি অভিযান তারা চালাচ্ছেন, এই তল্লাশি অভিযানটা কোনো সাধারণ তল্লাশি অভিযান নয়, এর মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রাণ ভোমরা লুকিয়ে আছে এবং অর্থের হেরাফেরি, বিপুল পরিমাণ অর্থ সেটাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে বিভিন্নভাবে, এগুলোকে বোঝার জন্য ইডি কর্তারা এই তল্লাশি অভিযান শুরু করেছেন। আমি সত্যজিৎ একটা বিষয় এখানে জানতে চাইবো, এই যে অরূপ বিশ্বাস কোষাধ্যক্ষ ছিলেন তাকে গত 5ই জুন সরিয়ে দিয়ে শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ করা হয়েছিল, এক্ষেত্রে কি মমতা বন্দ্যোপাধ্যায় কিছু আঁচ করতে পেরেছিলেন যে আগামী সময়ে এই অ্যাকাউন্টগুলো নিয়ে নাড়াচাড়া হতে পারে? দেখো, তোমাকে একটা বিষয় বুঝতে হবে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ভারতবর্ষের প্রিমিয়াম ইনভেস্টিগেটিভ এজেন্সি। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যখন তদন্তে নামে তার আগে একটা তারা প্রাথমিক অনুসন্ধান করেই তো নেয়, এবং তার পাশাপাশি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যখন তদন্ত করতে নামে তারা একদম সায়েন্টিফিক্যালি করে।
ফলে রাতারাতি অরূপ বিশ্বাসকে সরিয়ে সেখানে যদি রাম বিশ্বাসকে নিয়ে আসা হয় বা শুভাশিস চক্রবর্তীকে নিয়ে আসা হয়, তাতে বিষয়টা খুব একটা এদিক ওদিক হবে না বলেই ইডি কর্তারা মনে করেন বলে আমরা বিভিন্ন সোর্সে জানতে পারছি। কারণ প্রথমেই আমরা আজকের এই জিরো আওয়ার শুরুর সময় বলেছি যে 2011-র যে ভলিউম ছিল এবং 2025-26-এর ভলিউম, এই দুটো ভলিউমকে মেলানোর চেষ্টা করবেন ইডি কর্তারা। অর্থাৎ শাসক দল থাকার সুবাদে তারা কী পরিমাণ অর্থ পার্টি ফান্ডকে সমৃদ্ধ করেছে সেটা বোঝার চেষ্টা করা হবে। কারণ 440 কোটি বা 500 কোটি যাই হোক, সেই অ্যামাউন্টটা তো একদিনে জমেনি, এটা অনেকগুলো দিন ধরে জমেছে এবং সেখানে কীভাবে টাকাটা এসছে, কোথায় কোথায় গেছে, কীভাবে এসছে, এটা প্রাথমিক অনুসন্ধান ইডি কর্তারা আগেই করেছিলেন এবং সেখানে সোর্সের মধ্যেই ভূত রয়েছে বলে আমরা ইডি সূত্রে জানতে পারছি। আমরা জানতে পারছি যে একাধিক তৃণমূলের একদম শীর্ষস্থানীয় যারা নেতা নেত্রী আছেন তাদের অঙ্গুলি হেলনে এই পার্টি ফান্ডটা অপারেট হতো। অরূপ বিশ্বাসরা যারা করতেন মূলত যে নির্দেশ আসতো তারা করতে বাধ্য হতেন বলেই বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি। ফলে এখানে যে দায়টা বর্তে যাচ্ছে একেবারে সরাসরি কালীঘাটের দিকেই বলে একটা বড় অংশ মনে করছেন এবং ইডি কর্তারা মনে করছেন যে অনেক ক্ষেত্রে দেখানো হয়েছে যে ডিরেক্টলি ডিপোজিট হয়নি। অর্থাৎ তোমাকে বলার যারা চেষ্টা করবো যে বিপুল পরিমাণ ধরে নাও যে কয়লার টাকা, বিপুল পরিমাণ যে গরু পাচারের অর্থ, যদি সেটা অনুপ্রবেশ হয়ে থাকে অ্যাকাউন্টে তাহলে কীভাবে হয়েছে তারও একটা ব্যাখ্যা যেটা উঠে আসছে এটি সূত্র জানতে পারছি। বিভিন্ন শেল কোম্পানিজ প্রথমে সেই পাচারের টাকাটা বিভিন্ন যে কাগজে ভুয়ো কোম্পানিতে ডিপোজিট হয়েছে, সেই ডিপোজিটের অর্থটা পরবর্তী সময় ঘুরে এই অ্যাকাউন্টে এসছে। অর্থাৎ শেল কোম্পানিজ থেকে যদি কোনো ইনভেস্ট এই অ্যাকাউন্টে হয়ে থাকে সঙ্গে সঙ্গে এটা কিন্তু মার্কিংয়ে পড়ে যাবে। দ্বিতীয়ত অ্যাভিয়েশন কোম্পানিকে, যেটা ইডি সূত্রে জানতে পারছি, তাদেরকে বরাদ্দ দেওয়া হতো বিপুল অঙ্কের। এই বিপুল অঙ্কের বরাতের কি সঠিক ডকুমেন্টেশন তৃণমূল কংগ্রেসের হাতে আছে? যদি না থাকে তাহলে একটা বড় ধরনের সমস্যা, বড় ধরনের একটা অস্বস্তি তৃণমূলের শীর্ষের 1 এবং 2 জনের জন্য, 1 এবং 2 নম্বর যারা শীর্ষস্থানীয় আছেন তাদের জন্য অপেক্ষা করছে। কারণ এই মুহূর্তে তথ্য আমরা জানতে পারছি যে ওই অ্যাভিয়েশন সংস্থার ডিরেক্টরের বাড়িতে তল্লাশি অভিযান চলছে এবং যেটা প্রশ্ন আসবে যে অ্যাভিয়েশন সংস্থার যিনি মালিক বা ডিরেক্টর বা তাদের গ্রুপ অফ ডিরেক্টর যারা আছেন তারা যে অর্থটা পাচ্ছিলেন তৃণমূলের থেকে তারা কোথায় খরচ করলেন, ঘুরপথে তারা গেল কোথায়, এই যে মানি ট্রেলটাও ইডি খোঁজ করার চেষ্টা করবেন। আজকে প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছে, সবেমাত্র এই বলতে পারো যে এই যে শুরু হয়েছে, এই শুরুটা আস্তে আস্তে ধীরে ধীরে এসকালেট করবে, আরো বেশি এটাকে প্রসারিত হবে। কয়লা, বালি বা অন্যান্য ক্ষেত্রে যে যে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেইগুলো এই মুহূর্তে তাহলে স্ক্যানারে যে কথা বলছো, আমি এখানে আরেকটু বিশদে তোমার কাছে আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, তোমার প্রশ্ন। অরিন্দম, যে বিষয়টা আসছে যেভাবে ছবিটা উঠে আসছে, তৃণমূলের 3টি অ্যাকাউন্ট রয়েছে এখনো পর্যন্ত, তথ্য আসছে বিপুল তহবিল রয়েছে, সেই তহবিলের তথ্য দেওয়া শুরু করেছেন ইডি কর্তারা, মানি ট্রেল খোঁজ করছেন। এক্ষেত্রে ছবিটা আপনি দীর্ঘদিন সার্ভিসে ছিলেন, পুলিশ ফোর্সে ছিলেন, ফলে ঠিক কীভাবে জানতে চাইছে, মানে কি জানতে চাওয়া হয় এক্ষেত্রে বলে আপনার মনে হচ্ছে আপনার প্রাথমিকভাবে? অরিন্দম বাবু, দেখুন, প্রথম কথা হচ্ছে কি, আপনি জানেন যে আপনি যদি 1 লক্ষ টাকার বেশি যদি ব্যাংকে রাখতে চান আপনার অনেকগুলো নিয়ম আছে। আপনি যদি হসপিটালে যান 1 লক্ষ টাকার বিল বেশি হলে আপনি ক্যাশ পেমেন্ট করতে দেবে না, আপনাকে অনলাইনে দিতে হবে, চেকে দিতে হবে, নানা রকম নিয়ম আছে। এই যে তৃণমূল কংগ্রেস আজকে আপনি শুধু ওই কয়লা টয়লা বলছেন কেন, গরু কেন বলছে, সর্বক্ষেত্রে থেকে যে বিপুল সংখ্যক টাকা তুলেছে, আমরা যেটা জানি সেটা হচ্ছে যে 440 কোটি, অ্যাকচুয়ালি তা নয়, কিন্তু আপনি আরো একটু গভীরে গেলে দেখবেন যে 2000 কোটি টাকা এখন চতুর্দিক থেকে এখন দুবাইও ধরা পড়েছে। এখন এটা ইডি মানে আপনি জানেন অটোমেটিক্যালি এটা কিন্তু পিএমএলএ অ্যাক্টে যাবে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। এবং এই একটা আপনি জানেন যে এটাতে ভারতের একমাত্র এটা আইন যে আইনটাতে প্রথম কথা হচ্ছে ওথ নিতে হয়। আমরা যখন কোর্টে গিয়ে হাজির হই, কি যেমন ওথ নেই, সত্য ছাড়া মিথ্যা বলবো না, একমাত্র এটা আইন। আর এটাতে আপনি দেখবেন কিন্তু একটা সেকশন রয়েছে 60-55 এখানে রয়েছে যে বিপদ, আপনি যদি হ্যাঁ বলেন আপনার বিপদ, কারণ আপনার সোর্স অফ কালেকশন মানিটা আপনাকে ক্লিয়ার করতে হবে। সেটা এভিডেন্সটা কি হচ্ছে, এভিডেন্সটা আপনার ডকুমেন্টারি এভিডেন্স হতে পারে, কনক্লুসিভ এভিডেন্স হতে পারে, করোবোরেটিভ এভিডেন্স হতে পারে, যেটা অনুব্রত মণ্ডলের 36টা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে, এখনো কিন্তু বের করতে পারেনি।
এবার আপনাকে বলছি, এই যে টাকাটা আপনারা দেখছেন, এটা চতুর্দিক থেকে যত, এটা কি বলুন তো, এটা না স্পাইডার মাকড়সার জালের মতো বের করবে, এবং এর মধ্যে আপনি দেখবেন অবভিয়াসলি অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়াবে এবং অন্যান্য যারা তারাও জড়াবে, কারণ নামে বেনামে যেগুলো করেছে সেটা হচ্ছে ব্ল্যাক মানিকে হোয়াইট মানির এই সমস্ত চিন্তা ভাবনাগুলো করেছে। এখন এই অ্যাকাউন্টটা যদি প্রমাণ না করতে পারে তারা এবং স্যাটিসফাই না হয়, তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এই টাকাটা ফ্রিজ হয়ে যাবে। এই টাকা কিন্তু তারা একমাত্র যদি স্যাটিসফাই হয় তাহলে কিন্তু বের করতে পারবে, তাহলে তো এই টাকা কিন্তু এনজয় করতে পারবে না। এটা হচ্ছে কথা। অরিন্দম, একটা বিষয় জিজ্ঞেস করবো যে টাকা তো ফ্রিজ হবে, অ্যাকাউন্ট ফ্রিজ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট করে, আপনি পিএমএল সেই সেকশন নিশ্চিতভাবেই আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যে 440 কোটি টাকা আপাত ছবি উঠে আসছে, এর সঙ্গে আপনি বললেন আরও একদমই ঠিক বলছেন আপনি, কয়েক হাজার কোটি টাকার যে বিভিন্ন শেল কোম্পানিস থেকে ডিপোজিট হয়েছে, অন্যভাবে ডিপোজিট হয়েছে, অ্যাভিয়েশন কোম্পানির মাধ্যমে হাত ঘোরানো হয়েছে, অর্থাৎ মানি লন্ডারিং হয়েছে। এবার আমি যদি এর কনস্পিরেসি পার্টে আসি, অর্থাৎ এই যে মানি ট্রেডের সঙ্গে যে কনস্পিরেটর যারা রয়েছে তাদের ক্ষেত্রে তদন্তের জাল কিভাবে বিস্তৃত হতে পারে অরিন্দম বাবু? দেখুন, এখন এটা আপনি যে প্রশ্নটা করেছেন একদম সঠিক প্রশ্ন। এগুলো আপনি আমি বললে হবে না, এটা তথ্য নির্ভর হয়। যেটা বললাম করোবোরেটিভ কিভাবে হচ্ছে, এটা দেখবেন আপনি যে একজনকে যখন তদন্ত করে, যখন প্রলংড ইন্টারোগেশন করে, এই ইন্টারোগেশনের মাধ্যমে কিন্তু সব জানা যায়। আপনি জানেন সুজিত বসুর অ্যারেস্টটা, আপনি জানেন হচ্ছে কি আপনার দত্ত যে অ্যারেস্ট হলো, আপনি জানেন যে হুট করে তো যাচ্ছে না, তাদের জিজ্ঞাসাবাদ করছে। কেন জিজ্ঞাসাবাদ করছে? যে তারা এই খবরগুলো পেয়েছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পেয়েছে, যার যে সব্যসাচী দত্ত, যার জন্য তাদেরকে জিজ্ঞাসা করেছে এবং পরবর্তীকালে তাদের অনেক স্কোপ দেওয়া হয়েছে। যেহেতু স্কোপে তারা স্যাটিসফাই করতে পারেনি, যার জন্য অ্যারেস্ট হয়ে গেছে। এবার আপনি যে নামগুলো বলবেন সেই নাম আপনি আমি না, এই নামগুলো কি হয় বলুন তো, তদন্তে সোর্স ইনফরমেশন বলুন, তাও সোর্স ইনফরমেশন এভাবে হবে না। ব্যাংক অ্যাকাউন্টে যদি ডকুমেন্টারি এভিডেন্স না পায় তাহলে কিন্তু ব্যাংকের টাকা ফ্রিজ করতে পারবে না। এবং এটা যদি আজকে 100% যে খবরগুলো তারা পেয়েছে, দ্যাট ইজ আই ক্যান সে ক্রেডিটেবল ইনফরমেশন। অন দ্য বেসিস অফ দ্যাট ক্রেডিটেবল ইনফরমেশন তারা যে আজকে ছাপাচ্ছে, আমি আপনাকে নিশ্চিন্তে বলতে পারি যে এর সাথেও কিন্তু আপনি দেখবেন অন্যান্য যারা অ্যারেস্ট হয়ে জেলে ছিল বা জেল থেকে মুক্ত হয়েছে, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আজকে খোঁজ খবর নেবে। এবং শুধু আপনি যদি মনে করে থাকেন যে তৃণমূলের এই 440 কোটি টাকা, তার সাথে কিন্তু আরো অনেক কিন্তু বেরিয়ে যাবে ক্ল্যান্ডেস্টাইনলি যেভাবে নাকি তারা টাকা রেখেছে। এগুলো কিন্তু আগামী দিনে তদন্ত যদি ঠিক মতো হয়, দেখবেন আরো গভীর রহস্য কিন্তু এরা উদ্ঘাটিত করবে। একটা বিষয় বলছি যে অ্যাকাউন্ট থেকে যে সোর্স মারফত জানতে পারছি যে এই অ্যাকাউন্টগুলো থেকে নাকি বিপুল পরিমাণ অর্থ সেটা দুবাই বা টার্কির বিভিন্ন অংশে বিভিন্ন অ্যাকাউন্টে এবং প্রশান্ত মহাসাগর ওরিয়েন্টেড যে বিভিন্ন যে ছোটো ছোটো দ্বীপগুলো আছে সেখানকার অ্যাকাউন্টে গেছে। এটা কতটা বাস্তবোচিত বা এটা হওয়ার সম্ভাবনা কতদূর আছে বলে আপনি মনে করেন? দেখুন, আপনারা বোধহয় জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর আগে যেতে দেয়নি, কিন্তু চোখের ব্যাপারে যেতে দিয়েছিল সুপ্রিম কোর্ট থেকে। এবার কেন যেতে দিচ্ছে না? আপনি জানেন বোধহয় সিঙ্গাপুরে ঘটনা, বিভিন্ন জায়গায় উনি কেন যায়, বিভিন্ন জায়গায় দুবাই যাচ্ছে। আমাদের এক্স মুখ্যমন্ত্রী দেখবেন একটা জায়গায় যাচ্ছে ভায়া দুবাই হয়ে যাচ্ছে। এইগুলো তো তাদের কিন্তু লোকে রয়েছে, নজরে রয়েছে। অতএব এই ক্ষেত্রে আমি আপনাকে একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি, আবার বলছি যে ইডি যদি আজকে, কারণ আপনি জানেন ইন্টারপোলের মাধ্যমে তাদের একটা বিরাট স্কোপ আছে, হোল ওয়ার্ল্ডে কিন্তু তারা তদন্তটা করতে পারে মেইনটেনিং ফর্মালিটিস। এবং এই যে তদন্তটা এমন একটা জায়গায় পৌঁছেছে তৃণমূলের, যে আপনি জানেন যে এই মাত্র ক বছরের মধ্যে তারা এখন মানে টাকা আদায়ের ক্ষেত্রে সেকেন্ড পজিশন। ভাবতে পারছেন আপনি তাদের। হ্যাঁ, আপনাকে আমি শেষ প্রশ্ন করব যে আপাতভাবে আজকের এই অনুষ্ঠানে, সেটা হচ্ছিল গিয়ে যে আপনি নিজে পুলিশ ফোর্সে ছিলেন, আপনি দীর্ঘদিন অভিজ্ঞতার সঙ্গে কাজ করেছেন। আমরা দেখেছি যে এর আগে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা দেখেছি একাধিক পুলিশ কর্তা, একজন প্রাক্তন সিপিও আছেন, তিনি বিভিন্ন ইউরোপের ট্রিপে গেছেন। তো এখানে যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে যেতেন, এখানে কি তিনি নিজের অ্যাকাউন্টকে ব্যবহার করে না ওই ট্রাভেল এজেন্সির মাধ্যমে গেছেন? যদি ট্রাভেল এজেন্সি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি টাকা বা মানি লন্ডারিং বা টাকা হেরাফেরির দায়ে এই সমস্ত আইপিএস কর্তারা ফাঁসবেন? কোন দিকে জলটা করতে পারে? আমি আপনাকে প্রথমেই নামটা বলে দিচ্ছি, শান্তনু সিনহা বিশ্বাস। আপনি মিলিয়ে নেবেন। ও যে সমস্ত জায়গায় ফ্ল্যাট গুলো বুক করেছে, ও যে কোটি কোটি টাকার ফ্ল্যাট বুক করেছে, বিভিন্ন জায়গায় টাকা লাগিয়ে সোনা পাপ্পু থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এরা অটোমেটিক্যালি চলে আসবে। এবং সে চলে আসবে মানে কি, যে তথ্য প্রমাণ না পায় তাহলে তো জড়াতে পারবে না। যেমন আজকে আমি শুনলাম পরশুদিন যে শান্তনু সিনহা বিশ্বাসে আরো বিশাল অর্থ পাওয়া গেছে। এই টাকাটা সে কোত্থেকে পেলো? কারণ এটাদের পিছনে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি প্রাণ ভরা আশীর্বাদ না থাকে, তাহলে তাকে ইন্টারোগেশন করে আজকে জেলে রয়েছে। দরকার হলে তাকে ইন্টারোগেশন
করবে, তার সাথে অন্যান্য যে অফিসারগুলো রয়েছে, আপনি জানেন বোধহয় 24 জন অফিসারকে অলরেডি তারা পয়েন্ট আউট করেছে, তাদের সাথে যোগাযোগ আছে। এইগুলো বের করে যদি আজকে স্যাটিসফাই না হতে পারে তাহলে কিন্তু তাদের টাকাগুলো কিন্তু ফ্রিজ হয়ে যাবে এবং এই টাকা পাওয়া মুশকিল আছে, এটুকু। ঠিক ঠিক অরিন্দমবাবু যা বলছিলেন দেবারতী, সেটা হচ্ছিল গিয়ে যে যেভাবে আজকের তদন্ত এগোচ্ছে, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একটা জ্যাকপট হাতে পেতে পারে, এত বড় তথ্য আমাদের কাছে আসছে এবং এটা এমন একটা প্রাণ ভোমরায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে, যার হৃৎকম্প উপস্থিত হচ্ছে কালীঘাটে গিয়ে। এবং এটা যদি ডিকোড ঠিক মতো হয় তাহলে দলের শীর্ষস্থানীয় থেকে শুরু করে অনেক বড় বড় কেষ্টবিষ্টুর নাম চলে আসবে এবং এই যে মানি লন্ডারিং, যেটা অর্থাৎ একদম বাংলা থেকে সাধারণ মানুষের অর্থ যেগুলো বিভিন্নভাবে হস্তগত করে, সেগুলোকে কখনো দুবাইয়ের হোটেল, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করে ইনভেস্ট করা হয়েছে, ইভেন তুরস্কের বিভিন্ন জায়গায় ইনভেস্ট করা হয়েছে বলে আমরা বিভিন্ন সূত্র জানতে পারছি, একাধিক সূত্র জানতে পারছি। ফলে সেই জ্যাকপটটা ইডি হাতে পেতে চাইছে এবং এখানে তৃণমূল কংগ্রেস, যেটা এখনও বেঁচে আছে কালীঘাট ওরিয়েন্টেড, তার শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা বোধহয় এবার স্ক্যানারে চলে আসবেন সরাসরি, এমনটাই মনে করছেন ইডি একটা বড় অংশের অফিসার।